স্কারলেট জন্মের আগেই প্রিন্স কায়েলের সঙ্গে এঙ্গেজমেন্ট হয় দুই পরিবারের চুক্তির কারণে। এক জাঁকজমক পার্টির মাঝেই সেই চুক্তি হঠাৎ ভেঙে যায়। এই এঙ্গেজমেন্ট আজ এখানে এসে স্কারলেট, আমি বিরক্ত, আমি টেরেনেজের সঙ্গে থাকতে চাই। স্কারলেট এই বিশ্বাসঘাতকতায় ভয় পেয়ে যায়। অতিথিরা কাইল আর টেরেনেজের জন্য তালি দেয়, আমরা খুব শীঘ্রই বিয়ে করব। স্কারলেট বুঝতে পারে না সবাই কিভাবে ওই লোকটার পাশে দাঁড়ায়, যে লোকটা সবার সামনে নিজের হবু বউকে ছুড়ে ফেলে দিল। কিন্তু খুব দ্রুত সে আসল কারণটা জানতে পারে। কাইল টেরেনেজের প্রশংসা করে, বলে সে দয়ালু আর বুদ্ধিমান, আর স্কারলেট নাকি একদম অনুভূতিহীন। সে বলে 17 বছর ধরে ভান করে এঙ্গেজমেন্ট রাখাটা ছিল তার জীবনের সবচেয়ে বড় অপমান। এখন সে নাকি সত্যিই খুশি স্কারলেট থেকে মুক্ত হয়ে। স্কারলেট এত সহজে হার মানতে চায় না। এই এঙ্গেজমেন্ট আমাদের বাবা মা ঠিক করেছিল, তুমি একা ইচ্ছা মতো এটা ভাঙতে পারো না। কাইল বলে কারো অনুমতি লাগবে না, কারণ স্কারলেট নাকি একজন ছোটখাটো অপরাধী। সে ইচ্ছা থেকে টেরেনেজাকে নাকি বিরক্ত করত। টেরেনেজা তখন অভিনয় শুরু করে। কাইল বলে স্কারলেট একাডেমিতে তাকে বুলিং করত। এটা পুরো মিথ্যা, আমি জীবনে প্রথমবার টেরেনেজাকে সামনে দেখছি, আমরা তো আলাদা ক্লাসে পড়ি। কিন্তু কাইল সেগুলো শুনতে চায় না। তার ধারণা স্কারলেট ইচ্ছে করে টেরেনেজাকে অপমান করছে, কারণ স্কারলেট এলিট ক্লাসের আর টেরেনেজা নর্মাল ক্লাসের। টেরেনেজা সব বলেছে, তুমি নাকি তাকে টয়লেটে আটকে রেখেছিলে, সিঁড়ি থেকে ধাক্কা দিয়েছিলে, তুমি একদম নিষ্ঠুর ভিলেন। এত অপমান সহ করতে না পেরে স্কারলেট ঠিক করে এবার যথেষ্ট। স্কারলেট কাইলকে বলে অভিযোগগুলো এখন তার কাছে গুরুত্বহীন। সে এঙ্গেজমেন্ট বাতিল করতেও রাজি, কিন্তু আলাদা হওয়ার আগে সে একটা শেষ অনুরোধ করে। কাইল সেটা দিতেও রাজি হয় না। ওর করুণ কথা শুনে নাও, তুমি পরে যেন বলতে না পারো আফসোস রয়ে গেছে। কাইল টেরেনেজার দয়ার প্রশংসা করে, তারপর স্কারলেটকে জিজ্ঞেস করে সে কি চায়। স্কারলেট ধীরে ধীরে ওদের দিকে এগোয়, হাত শক্ত করে মুট করে। আমার শেষ ইচ্ছে একটাই, তোমার মুখে একটা ঘুষি মারা। কাইল অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে স্কারলেট পাগল হয়ে গেছে নাকি, কিন্তু উত্তর না দিয়ে স্কারলেট সরাসরি টেরেনেজার মুখে ঘুষি মারে। কিন্তু এই এক ঘুষির পেছনে আছে লম্বা গল্প, ভালো হোক বা খারাপ এটা আমাদের শুনতেই হবে। ছোটবেলা থেকে স্কারলেট মানুষ মারতে পছন্দ করত। প্রায় প্রতি সপ্তাহে কেউ না কেউকে পেটাতো, তার খুশিতে কেউ কেউ জ্ঞান হারাতো। তার ভাই লিওনার্দো তাকে সবসময় তার স্বভাব নিয়ে বকা দিত, কিন্তু স্কারলেট বলতো সে নাকি ভালোর জন্যই এসব করে। একবার সে এক সাধারণ মানুষকে এক নোবেল বদমাসের হাত থেকে বাঁচিয়েছিল, তবু লিওনার্দোর মাথা থেকে যাচ্ছিল না সেই দৃশ্য। স্কারলেটের শরীর জুড়ে রক্ত লেগেছিল। সে তাকে বলে শীঘ্রই এক অনুষ্ঠানে সে নোবেল সোসাইটির অংশ হবে, তাই মানুষ মারা বন্ধ করে ভদ্র মহিলার মতো আচরণ করতে হবে। এটাই স্কারলেটের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অনুষ্ঠানে প্রথমবার স্কারলেটের সঙ্গে কাইলের দেখা হয়। দেখা হতেই কাইল বলে আজ থেকে সে নাকি তার চাকর। স্কারলেট পুরো ইচ্ছা শক্তি দিয়ে নিজেকে সামলায়। সে জানতো কাইল এই দেশের দ্বিতীয় রাজপুত্র, আর একই সঙ্গে তার এঙ্গেজ। এটাই ছিল তার কষ্টের শুরু। কাইল তাকে নিয়মিত অপমান করত, নানা রকম প্র্যাঙ্ক করত। পরিবারের অবস্থার কারণে সে কিছুই করতে পারতো না, এমনকি তার বাবাও সাহায্য করতে পারেনি, কারণ তারা রাজ পরিবারের সঙ্গে জড়িত ছিল। এভাবেই স্কারলেট বহু বছর নির্যাতন সহ করে। শেষ পর্যন্ত স্কারলেট 15 বছরে পা দেয়। সেরা রেজাল্ট নিয়ে ন্যাশনাল একাডেমিতে ভর্তি হয়। অল্প সময়ে সে একাডেমিতে জনপ্রিয় হয়ে যায়। দুর্ভাগ্যজনকভাবে কাইলও সেখানে ছিল। সে সবার সামনে ঘোষণা করে একাডেমিতেও স্কারলেট হবে তার সার্ভেন্ট, কিন্তু ততদিনে স্কারলেট তার বোলিং এ অভ্যস্ত হয়ে গেছে। কয়েকদিন পর কাইল রেগে ফুসে ক্লাসে ঢোকে, তুমি একদম অকেজো, এখন গিয়ে আমার দুপুরের খাবার কিনে আনো। আমি দুঃখিত, এখনই নিয়ে আসছি, প্লিজ রাগ করো না। কিন্তু ওই বদমাস তাতে সন্তুষ্ট হয়নি। সে তাকে টেনে নিয়ে যায় শাস্তি দিতে। তার সাঙ্গপাঙ্গদের মেয়েদের পাহারা দিতে রেখে যায়, যাতে তারা শিক্ষকদের কাছে নালিশ না করে। তখন স্কারলেট জানতে পারে কাইল ভীষণ রেগে আছে। খারাপ রেজাল্টের কারণে তাকে রেগুলার ক্লাসে নামিয়ে দেওয়া হয়েছে। এই রাগ ঝাড়তেই সে স্কারলেটকে টার্গেট করেছে। কাইল ঠিক করে সে স্কারলেটের চুল কাটবে, আর সেটা ট্রফি হিসেবে নিজের ক্লাসে নিয়ে যাবে। স্কারলেট তাকে থামতে বলে, না হলে সে পরিবারকে জানাবে। কিন্তু কাইল উল্টো তার বাবাকে অপমান করে, বলে সে নাকি রাজ পরিবারের পোষা কুকুর। স্কারলেট তখন খুব রাগ হচ্ছিল। ঠিক তখনই প্রথম প্রিন্স জুলিয়াস এসে পড়ে। সে সঙ্গে সঙ্গে ঝগড়া থামায়। ভাইয়ের সামনে কাইল কিছুই করতে পারে না, বকুনি খেয়ে সেখান থেকে চলে যায়। স্কারলেট জানতো সে আবার ফিরে আসবে, তবু তাকে বাঁচানোর জন্য জুলিয়াসকে ধন্যবাদ দেয়। জুলিয়াস বলে সে শুধু ছোট ভাইকে সামলাচ্ছে। তারপর স্কারলেটের সঙ্গে কথা বলে। স্কারলেট তার ভালো চরিত্রে মুগ্ধ হয়। সে জানতো জুলিয়াস পরে রাজা হওয়ার সবচেয়ে যোগ্য, কিন্তু দুর্নীতিগ্রস্ত নোবেলরা তাকে ভয় পেত, তাই তারা নিজেদের স্বার্থ বাঁচাতে কাইলকে সমর্থন করত। তবে জুলিয়াসের প্রতি তার সম্মান বদলে যায় ইচ্ছায়, কারণ সে দেখে জুলিয়াস সব বিষয়ে পারফেক্ট মার্ক পেয়েছে, আর তাতেই তার টপ স্কোরারের ধারাবাহিকতা ভেঙে যায়। সে মনে করে জুলিয়াস নিশ্চয়ই ভীষণ প্রতিভাবান। স্কারলেট ভাবতো জুলিয়াস সত্যি অসাধারণ আর পরিশ্রমী, কিন্তু সে কাছে এসে যখন বলে ফুল মার্ক পাওয়া নাকি খুব সহজ, তাতে স্কারলেট ভীষণ রেগে যায়। সে বিষয়টা ব্যক্তিগতভাবে নেয়।
আর ঠিক করে পরের বার তাকে হারাতে আরো বেশি খাটবে। কিন্তু গুজব ছড়িয়ে পড়ে জুলিয়াস নাকি ইচ্ছে করেই হেরেছিল, কারণ সে স্কারলেটকে খুশি করতে চেয়েছিল। এতে স্কারলেট আরো বিরক্ত হয়। সে জুলিয়াসকে পুরোপুরি উপেক্ষা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু জুলিয়াস তাকে ছাড়ে না। স্কুল শেষ পর্যন্ত পিছু নেয়, জিজ্ঞেস করে কাইলের সঙ্গে তার সম্পর্ক কেমন চলছে। তখনই স্কারলেট খেয়াল করে সেই দিনের অপমানের পর কাইল তাকে বিরক্ত করেনি। সে বুঝতে পারে জুলিয়াস ইচ্ছে করে তাকে ঘিরে থাকছে যাতে কাইল দূরে থাকে। ধীরে ধীরে সে তাকে ভালো চোখে দেখতে শুরু করে। হঠাৎ করেই জুলিয়াস তার সঙ্গে ফ্লার্ট করা শুরু করে। স্কারলেট প্রায় তাতে গলে যাচ্ছিল, কিন্তু সে তাকে বলে বসে সে নাকি একটা মজার প্রাণী। এই কথা শুনে স্কারলেট স্তব্ধ হয়ে যায়। পরে বোঝা যায় জুলিয়াস মিথ্যে বলেনি, সে সত্যি স্কারলেটের উপর প্রাণীর মতো গবেষণা করছিল, এমনকি তার সম্পর্কে নোটও রাখতো। এই জায়গা থেকে স্কারলেট তাকে ঘৃণা করতে শুরু করে। একদিন কাইলের সঙ্গে তাকেও মারার ইচ্ছে করে। বর্তমানে ফিরে এসে সব রাগ গিয়ে পড়ে টেনেজের মুখে। এক গুছিতে স্কারলেট তাকে উড়িয়ে দেয়। তার সঙ্গে আরো দুজন ছিটিয়ে পড়ে। কাইল এই দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। এই তুমি কি করছো, পাগল হয়ে গেছো নাকি? স্কারলেট ঠান্ডা গলায় বলে। তার নিষ্ঠুর কথাবার্তায় সে বিরক্ত হয়েছিল, আর তার মূল্য টেনেজেকে দিতে হলো। তারপর স্কারলেট হতভম্ব অভিজাতদের ভিড়ের দিকে হাঁটে। সে ভালো করে জানে তারা সবাই দুর্নীতিগ্রস্ত হারামি। কাইল যখন এঙ্গেজমেন্ট বাতিল করেছিল তখন ওরাই তালি দিয়েছিল। এই কারণে স্কারলেট ওদের উপর ক্ষুব্ধ। সে জরুরি অবস্থার জন্য সবসময় সঙ্গে রাখা গ্লাভস পরে নেই। অভিজাতরা আতঙ্কে গার্ডকে ডাকতে শুরু করে, কিন্তু স্কারলেট আগে ম্যাজিক দিয়ে গার্ডকে ঘুম পাড়ায়। তারপর একে একে নোবেলদের পেটাতে শুরু করে। নোবেলরা বাঁচার জন্য হাত জোর করে, বিনিময়ে নিজেদের দাস দেওয়ার প্রস্তাব দেয়। যদিও দেশে দাস ব্যবসা বেআইনি, স্কারলেট বুঝে যায় এরা একেবারে আবর্জনা মানুষ। সে নিজের বিশেষ টাইম ম্যাজিক চালু করে, গতি বেড়ে যায় বহুগুণ। তারপর সবাইকে এক এক করে ঘুষি মারতে থাকে। অল্প সময়ে সব নোবেল মাটিতে লুটিয়ে পড়ে। শেষে বাকি থাকে শুধু কাইল। স্কারলেটের আসল রূপ দেখে সে আগে ভয়ে প্যান ভিজিয়েছে। স্কারলেট বলে এবার তার পালা। ঘুষি মারতে যেতেই সেখানে লিওনার্দো এসে তাকে থামাতে চায়, কিন্তু দেরি হয়ে যায়। স্কারলেট কাইলকে দেওয়ালে ছুড়ে মারে। নিজেকে ভীষণ হালকা লাগছিল তার। মাটিতে চিরিয়ে থাকা অভিজাতদের দেখে লিওনার্দো আতঙ্কিত, আর জুলিয়াস বিষয়টা দেখে ভীষণ মজা পাচ্ছিল। স্কারলেট তার মুখেও মারতে ইচ্ছে করে, কিন্তু আপাতত সে নিজেকে থামায়। সে জুলিয়াস আর লিওনার্দোর কাছে গিয়ে গ্রিট জানায়। ওরা তাকে জিজ্ঞেস করে এই কাণ্ডের পেছনে আসল কারণ কি। শুরুতে স্কারলেট একদম চ্যাট জিপিটির মতো কথা বলে ওরা জঘন্য অপরাধ করেছে, তারপর নিজেরাই সাফাই গাইছিল, তাই সে জায়গা মতো শাস্তি দিয়েছে। কিন্তু জুলিয়াস যখন নির্দিষ্ট ঘটনা জানতে চায়, স্কারলেট সোজাসাপটা বলে ওরা তাকে ভীষণ রাগিয়ে দিয়েছিল, তাই সে ওদের কুপকাত করেছে। এই কথা শুনে লিওনার্দো প্রায় হার্ট অ্যাটাক হয়ে যায়, কিন্তু জুলিয়াস হেসে ফেলে, বলে সে নিজের চোখে দেখতে চাইতো স্কারলেট কিভাবে সব নোবেলদের পেটালো। সে বলে তার জন্য অপেক্ষা করা উচিত ছিল। স্কারলেট বলে এটা একদমই অযৌক্তিক দাবি। এইদিকে লিওনার্দো ভবিষ্যতের পরিণতি ভেবে দিশেহারা। আরে শান্ত হয়ে যাও, সবকিছু আমি সামলে নেব। হঠাৎ স্কারলেট মাথা ঘুরে পড়ে যায়। জুলিয়াস ঠিক সময় তার মাথা ধরে ফেলে। 3 দিন পর স্কারলেটের জ্ঞান ফেরে। মাথার ভেতরে ঘন্টার শব্দ বাজছিল। ধীরে ধীরে সে বুঝতে পারে সময় দেবতা ক্রেনোয়ার দেওয়া শক্তি সে অতিরিক্ত ব্যবহার করেছে। চোখ খুলতেই সে দেখে এক মেয়ে তার উপর ঝুঁকে আছে, হাতে ছুরি। স্কারলেট শান্ত গলা জিজ্ঞেস করে তুমি কে, কিন্তু মেয়ে চিৎকার করে তাকে মারতে আসে। সে ছুরি দিয়ে আঘাত করতে চায়, কিন্তু স্কারলেটের রিয়েকশন তার চেয়ে দ্রুত। এক ঘুষিতে মেয়ে দেওয়ালে আছড়ে পড়ে। জোরে শব্দ শুনে লিওনার্দো দৌড়ে আসে। ঘরে ঢুকে যা দেখে তাতে সে হতভম্ব হয়ে যায়, কারণ জ্ঞান ফেরার পর স্কারলেটের প্রথম কাজই ছিল কাউকে পেটানো। লিওনার্দো তখন হতভম্ব হয়ে দেখে। যাই হোক, সে তাকে বলে সে কতটা চিন্তিত ছিল। জুলিয়াস ঘরে ঢুকে বলে এঙ্গেজমেন্ট বাতিল, সব পরিবারের সম্মতি আছে। কাইল উত্তরাধিকার হারিয়েছে, দাস ব্যবসায় জড়িতদের রক্ষার দায়ে সবাই গ্রেফতার। স্কারলেট এই খবর শুনে খুশি হয়, জিজ্ঞেস করে আমারও কি শাস্তি হবে? তুমি রাজপরিবারের জন্য খুবই মূল্যবান। শাস্তি হবে না, তবে এই কেলেঙ্কারি না থামা পর্যন্ত স্কারলেটের বিয়ে ঠিক করা কঠিন হবে। জুলিয়াস আরো ভালো খবর দেয়, ভালো খবর আছে, তোমার কাজ রাজ্য জুড়ে গল্প, সবাই তোমাকে হিরো বলছে। ব্লাড স্টেম লেডি, যে শুধু ঘুষিতেই দুষ্টু ভিলেনদের জেলে পাঠিয়েছে। লিওনার্দো এর নতুন ভয়ঙ্কর নাম শুনে মনমোহিত হয়, কিন্তু জুলিয়াস তাকে বলে প্রথমে আরো গুরুত্বপূর্ণ কাজ আছে। গ্রেফতার নোবেলদের মধ্যে অনেকেই সরকারি পদে বসে আছে, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রাইম মিনিস্টার, যিনি কাইল ফ্যাকশনের সবচেয়ে বড় সমর্থক। জুলিয়াস বলে রাজাও কাইল ফ্যাকশনের দুর্নীতির সন্দেহ করেছিল। রাজা এই দুর্নীতি তদন্তের জন্য একটি সংস্থা তৈরি করে, নাম CIO2। লিওনার্দো তার বর্তমান প্রধান। জুলিয়াস তাদের একজন এজেন্টকে ডাকে, যিনি প্রথম কাইল ফ্যাকশনে ঢুকে গুরুত্বপূর্ণ তথ্য এনেছিল। সে এজেন্ট কেউ নয়, সিগার্ড, কাইলের সাহায্যকারী। সিগার্ড সঙ্গে সঙ্গে স্কারলেটের কাছে ক্ষমা চায়, বলে এতদিন তার সাথে খারাপ ব্যবহার করার জন্য দুঃখিত। স্কারলেট সোজাসাপটা বলে সে তার অভিনয়ের জন্য অস্কার প্রাপ্ত। সিগার্ড যতই শুনে ততই চিন্তিত হয়। জুলিয়াস স্কারলেটকে অনুমতি দেয়, চাইলে সে তাকে ঘুষি মারতে পারে। স্কারলেট সেই সুযোগ নেয়, কিন্তু
সে শুধু হালকা চাপা দেয় সিগারের গালে, কারণ সিগারও অনেকবার তাকে বাঁচিয়েছিল কাইলের কাছে থাকাকালীন। এরপর স্কারলেট তার পথ ছাড়ে। সে বুঝতে পারে এখন সে মুক্ত, আর কাইলের কোনো বাধা নেই। প্রথম কাজ মেয়েদের খোঁজ নেওয়া, যে তাকে হত্যা করতে চেয়েছিল। সকালে স্কারলেট সেই ওয়ার্কশপে যায়। মেইড নানাকা সেখানে তালাবদ্ধ, কিন্তু সে তার পোশাক ফেলে পালিয়ে গেছে। হঠাৎ একটি বন্য বিড়াল আক্রমণ করে। স্কারলেট সেটাকে সঙ্গে সঙ্গে পেটায়। পরে বোঝে মেইড আসলে বিস্ট ফক। নানাকা, মানুষের ফিরে আসো, যেন আমরা কথা বলতে পারি। পরে জানা যায় মেইড আসলে ছেলে ছিল। সে যে কোনো মূল্যে স্কারলেটকে মারতে চায়। স্কারলেট বুঝতে পারে তার বুকে থাকা ক্রসের কারণে তার মালিকের যে কোনো আদেশ তাকে মানতেই হয়। আমি যদি তোমাকে মুক্ত করি, তুমি কি সব কথা বলবে? তোমার মালিক সম্পর্কে চেষ্টা করেই দেখো না, তখনই বুঝবো। স্কারলেট সেটাকে হ্যাঁ ধরে নেয়। সে সঙ্গে সঙ্গে তাকে মাটিতে চেপে ধরে, তারপর তার ক্রসের সময় উল্টো ঘোরায়। এই দুনিয়াতে সব মানুষই কোনো না কোনো দেবতার ব্লেসিং নিয়ে জন্মায়, কিন্তু বেশিরভাগ মানুষই জানে না কোন দেবতা তাকে ব্লেসিং করেছে। যারা বুঝতে পারে তারা সেই দেবতার দেওয়া শক্তি ব্যবহার করতে পারে। স্কারলেট ব্লেসিং পেয়েছে টাইম গড ক্রেনোয়ার কাছ থেকে। এই কারণেই রাজ পরিবার তাকে এত গুরুত্ব দেয়। সে ক্রেনোয়ার শক্তি দিয়ে নানাকার ওই শরীর ফিরিয়ে আনে, যে অবস্থায় সে দাস বানানোর হওয়ার আগে ছিল। কিন্তু এতে স্কারলেট ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। তবু নানাকা কথা রাখে। সে বলে তাকে এখানে পাঠিয়েছিল প্রাইম মিনিস্টার গডউইন। পার্টিতে মার খাওয়ার লোকেদের মধ্যে গডউইনের ছেলেও ছিল। তাই গডউইন নানাকাকে স্কারলেটকে মারতে পাঠায়, কিন্তু এর আগে তাকে পাঠানো হয়েছিল স্কারলেটের পরিবারের গুপ্তচরী করতে। গডউইন খুব চালাক। সব নোবেল পরিবারের মধ্যে গুপ্তচর ঢোকায়, গোপনে তথ্য জোগাড় করে, তারপর ব্ল্যাকমেল দিয়ে দাস ব্যবসায় টেনে আনে। সবাই আরো গভীরে ফাঁসে। এতটুকুই স্কারলেটের জন্য যথেষ্ট। সে ঠিক করে গডউইনের বাড়িতে গিয়ে তাকে মারবে। থামো, গর্ডনের চারপাশে সবসময় গার্ড থাকে, এখন গেলে মরবে। কিন্তু স্কারলেটকে এতে থামানো যায় না। তখন সে বলে এখন নয়, দাস নিলামের সময় গর্ডনকে ধরার সুযোগ। এক সপ্তাহের মধ্যেই নিলাম হবে, কোথায় ঠিক জানি না। কিন্তু সে স্কারলেটকে নিশ্চিত করে সে দাস ব্যবসায়ীকে খুঁজে দিতে পারবে, কারণ সে চায় সেই হারামিকে শাস্তি দিতে, যে তাকে আর তার জাতির অনেক মানুষকে দাস বানিয়েছে। স্কারলেট তার সাহায্য নিতে রাজি হয়। সে নানাকাকে সঙ্গে নেয়, অবচেতন যে জুলিয়াস তার পুরো পরিকল্পনা শুনেছে। কয়েকদিন পর স্কারলেট আর নানাকা বস্তিতে যায় দাস ব্যবসায়ীকে খুঁজতে। স্কারলেট বলে সে একটি মিটিলের টুকরো কিনেছে এক ছেলে থেকে, মাত্র 1 স্বর্ণমুদ্রার জন্য। নানাকা বলে তাকে ঠকানো হয়েছে, কিন্তু স্কারলেট বিশ্বাস করে না। তারপর সে জুলিয়াসের দিকে তাকায়, যে অনুমতি ছাড়াই তাদের সঙ্গে এসেছে। প্রথমে জুলিয়াস বলে সে তার জনগণের বিষয়ে জানতে চায়, কারণ এতে সে ভালো রাজা হতে পারবে। কিন্তু স্কারলেট চাপ দিলে সে স্বীকার করে সে তার কথোপকথন শুনেছে। ঠিক তখন কিছু ঠক আসে। স্কারলেট উত্তেজিত হয়ে যায়, কারণ পেটানোর জন্য কেউ এসেছে। কিন্তু নানাকা তাকে শান্ত করে। সে বলে কথা বলে বিষয় সমাধান করতে। নানাকা ঠকদের কাছে যায়, বলে যদি তারা তাকে জাঙ্ক নামে ব্যবসায়ীর কাছে নিয়ে যায় সে তাদের টাকা দেবে, কিন্তু তারা রাজি হয় না। বলে দুর্বল দেখতে মানুষদের সঙ্গে ব্যবসা হবে না। তারা আলোচনা করে। এক ছেলে তাদের বলেছিল এক বোকা ধনী মহিলা তার থেকে 1 স্বর্ণমুদ্রায় একটি পাথর কিনেছে। এই সুযোগ তারা কাজে লাগাচ্ছে, আর ছেলেটিকেও পেটায়। পাথরের জন্য ছেলেকে পেটানো শুনেই স্কারলেট ভীষণ রেগে যায়। সে ঠিক করে এই লোকগুলো একটু মার খাওয়ার যোগ্য। তারপর তার শক্তি বাড়ায়, নানাকার শক্তি ব্যবহার করে গতি বাড়ায়। সে 3 জন ঠককে দ্রুত নকআউট করে। বাকি 2 জন বুঝতে পারে তারা ভয়ঙ্কর নোবেল মহিলার সঙ্গে লড়ছে। স্কারলেট চোখে কাপড় বাঁধা লোকটিকে ফেলে দেয়। এরপর শেষ ঠকের দিকে ফিরে যায়, যে বলেছিল শক্তিশালীরা দুর্বলদের স্বীকার করে। তোমার যুক্তি অনুযায়ী তোমার উপর আমি যা ইচ্ছে করতে পারি, তাই না? মাফ করো, টাকার ছেলেটাকে ফিরিয়ে দেব। সত্যি, আগে মার খাও, তারপর যা খুশি করো। কিন্তু ঠক সঙ্গে সঙ্গে দাস ব্যবসায়ীর লোকেশন বলে ফেলে। স্কারলেট তাকে ধন্যবাদ দেয়, পরে তাকে নকআউট করে। স্কারলেট জুলিয়াসের দিকে ফিরে যায়। সে তার জন্য তালি বাজাচ্ছে। জিজ্ঞেস করে লড়াইয়ের সময় সে কি করছিল। জুলিয়াস জিজ্ঞেস করে হস্তক্ষেপ করা উচিত ছিল কিনা। স্কারলেট সঙ্গে সঙ্গে না বলে। এরপর জুলিয়াস নিজে দাস ব্যবসায়ীর সঙ্গে কথা বলে। ভয় ছিল নানাকা চেনা হতে পারে বা স্কারলেট তাকে মারতে পারে। কিছু মিনিটেই সে ঝুঁকি নিয়ে ভয় দেখিয়ে ব্যবসায়ীর লোকেশন জেনে নেয়। ফেরার পথে স্কারলেট জুলিয়াসকে বলে সে হয়তো প্রতারক। জুলিয়াস হেসে বলে এটা কমপক্ষে ভয়ঙ্কর পাগল হওয়ার চেয়ে ভালো। নানাকা ভাবতে থাকে এটাই কি সে শত্রু থেকে প্রেমিক ধরনের গল্প যা সে এত শুনেছে। কিন্তু হঠাৎ করে স্কারলেট আর জুলিয়াস একমত হয়। ওরা দুজনেই নানাকাকে জিজ্ঞেস করে দাস নিলামে ঢোকার কোনো ভালো উপায় তার মাথায় আছে কিনা। গত পর্বে আমরা দেখেছিলাম কাইল সবার সামনে স্কারলেটের সঙ্গে এঙ্গেজমেন্ট বাতিল করে। রেগে স্কারলেট পার্টিতে থাকা দুর্নীতিগ্রস্ত নোবেলদের শাস্তি দেয়, আর তাতে দাস ব্যবসার পুরো কেলেঙ্কারির সামনে চলে আসে। পরে জানা যায় এর পেছনে আছে প্রাইম মিনিস্টার গডউইন। এখন স্কারলেট ঠিক করেছে এই দাস চক্রটাকে একেবারে শেষ করে দেবে। শীঘ্রই স্কারলেট এক নোবেলের সঙ্গে দেখা করতে যায়, নাম জথান। আসলে সেও দাস ব্যবসায়ী, যার খবর ওই ঠগরা দিয়েছিল। জথান নতুন কাস্টমার দেখে খুব খুশি
খুশি হয়। তবু সে বলে ওই ছেলেদের মতো নিচু লোকের সঙ্গে কথা বলা ভদ্রমহিলার কাজ না। সে চাইলে পরিচিত কোনো নোবেলের কাছ থেকে তার ঠিকানা নিতে পারতো। এখন এসব গুরুত্বহীন, কিন্তু ওই ছেলেদের সঙ্গে তার সম্পর্ক আসলে কি? ওদের সঙ্গে আমাদের সরাসরি কোনো ব্যবসা নেই, শুধু ভাড়া করেছি। বস্তিতে যদি দামি কোনো দাস মেলে জানাতে। স্কারলেট জানতে চায় মূল্যবান মানে কি। জথান বলে বামন, এলফ, বিস্টম্যান আর অন্য প্রজাতি। তারপর সে নানাকার দিকে তাকায়, বলে এই বিস্টম্যানটাও দারুণ মূল্যবান। এই কথা শুনে নানাকা অস্থির হয়ে পড়ে। আপনি কিভাবে বুঝলেন আমার সেবকটা আসলে বিস্টম্যান? এই লাইনে আমার অভিজ্ঞতা কম না। সে হেসে ওঠে। স্কারলেট প্রায় তখনই তাকে পেটাতে যাচ্ছিল, কিন্তু নানাকা তাকে থামায়, বলে পরিকল্পনাতেই থাকতে হবে। হাসি থামিয়ে জথান জিজ্ঞেস করে স্কারলেট কেমন দাস চাই? রাজধানীতে শীঘ্রই একটা নিলাম বসছে, আমি সেখানে যেতে চাই। এই কথা শুনে জথান গম্ভীর হয়ে যায়। নিলামে ঢুকতে হলে আগে ভেরিফাই হতে হবে, নিজের পরিচয় নিলাম চক্রে জানাতে হবে, আর অন্তত 6 জন দাস কিনা বা বিক্রি করতে হবে। স্কারলেট তাকে যত টাকা চায় দিতে চায়, কিন্তু জথান বলে বিষয়টা টাকার না। সে বলে তার কাছে থাকা বিস্ট ফক দাসটা দিলে সে তাকে দূর সম্পর্কের আত্মীয়ের মেয়ের পরিচয় নিলামে নিয়ে যাবে। এই কথা শুনে স্কারলেট রেগে ফেটে পড়ে, তবু সে কষ্টে নিজেকে সামলায়, ভদ্রভাবে হাসে, বলে যদি এতটুকুই সত্য হয় তাহলে সে দাসটা দিতে রাজি। এরপর স্কারলেট আর নানাকা ম্যানশন ছাড়ে। স্কারলেট বিশ্বাসই করতে পারে না রাজ্যে এত প্রকাশ্যে দাস ব্যবসা চলছে। তবে সে খুশি, সবকিছু পরিকল্পনা মতো হয়েছে। জথান ঠিক যেমন নানাকা বলেছিল তেমনই আচরণ করেছে। নানাকাও অবাক হয়ে দেখে স্কারলেট সব সমস্যা ঘুষি মেরে সমাধান করে না, মজা করায় স্কারলেট তাকে শাস্তি দেয়। বাড়ি ফেরার পথে স্কারলেট জিজ্ঞেস করে সে কি এই ব্যাপারে নিশ্চিত, কারণ পরে সে তার দাস ক্রেস্ট মুছতে পারবে, কিন্তু দাস থাকা অবস্থায় তাকে রক্ষা করা কঠিন হবে। জথান এমন ভাবে কথা বলছিল যেন নিলামের আগে সে তাকে নিজের পণ্য বানাবে, তাই নিলামের আগে কেউ তার ক্ষতি করতে পারবে না। সে আরো বলে স্কারলেটকে মারতে যাওয়ার পাপের প্রায়শ্চিত্ত করতে সে এটা করছে। হঠাৎ নানাকা হাই তুলতে শুরু করে। স্কারলেট বুঝে বিস্ট ফকরা রাতে বেশি সক্রিয়, দিনে তারা ঘুমায়। পরের মুহূর্তে নানাকা পশু রূপ নেয় আর স্কারলেটের কোলে ঘুমিয়ে পড়ে। সে তাকে নিয়ে ইনে ফিরে যায়। সেখানে প্রিন্স জুলিয়াস অপেক্ষা করছিল। স্কারলেট জানায় আলোচনা সফল হয়েছে। সে কাউকে না পিটিয়েই বিষয়টা সামনে এসে শুনে জুলিয়াস অবাক হয়। এই মন্তব্যে স্কারলেট আগেই চটেছিল। জুলিয়াস বলে এমন বিরল দিন দেখতে তার থাকা উচিত ছিল, যেই দিন স্কারলেট সহিংসতা ছাড়া সমস্যা মেটালো। কিন্তু দেশের রাজপুত্র দাস কিনতে বের হতে পারে না। স্কারলেট তার সঙ্গে তর্কে যেতে চায় না। নানাকাকে শুয়ে দিয়ে সে বাইরে একটু হাওয়া খেতে যায়। জুলিয়াস বলে সেও এটাই ভাবছিল। সে তার সঙ্গে যায়, সব সময় তার পাশেই থাকে। এতে স্কারলেট বিরক্ত হয়, কিন্তু জুলিয়াস বলে এই রাস্তায় তার কিছু কাজ আছে। ঠিক তখন এক অ্যাপেল পাই বিক্রেতা ডাকে। সে বলে সুন্দর মেয়েদের জন্য অফার আছে, একটা অ্যাপেল পাই কিনলে আরেকটা অ্যাপেল ফ্রি। জুলিয়াস সুযোগ নিয়ে সেটা কিনে ফেলে। তারপর এক গয়না দোকানি সস্তায় গয়না দেখায়। জুলিয়াস দরদাম করে সেটাও কিনে নেয়। এক সন্দেহজনক ভবিষ্যৎ বক্তার কাছ থেকেও কিছু কেনে। তখন স্কারলেট জিজ্ঞেস করে এই রাস্তায় তার আসল কাজটা আসলে কি। এতে স্কারলেট ভীষণ রেগে যায়। প্রিন্সের মুখে ঘুষি মারা যায় না বলে সে পাশের দেওয়ালে ঘুষি মারে। জুলিয়াস এটা দেখে হেসে ফেলে। তারপর সে তাকে একটা অ্যাপেল পাই দেয়। এক কামড় দিতেই স্কারলেটের মনে হয় সে যেন স্বর্গে উঠছে। জুলিয়াস তাকে টিজ করার জন্য দুঃখ প্রকাশ করে। স্কারলেট বলে একটা অ্যাপেল পাই দিয়ে ক্ষমা পাওয়া যাবে না, কিন্তু আরেকটা অ্যাপেল পাই যোগ হতে কাজ হয়ে যায়। সে দ্রুত তাকে ক্ষমা করে দেয়। এরপর স্কারলেট বলে জুলিয়াস শহরের রাস্তা খুব ভালো করে চেনে। সে জানায় আগে নিয়মিত ক্লাস ফাঁকি দিয়ে শহরে ঘুরতো। তারপর সে জিজ্ঞেস করে বাজার দেখতে তার কেমন লাগছে। স্কারলেট বলে কাইল যখন তাকে রুটি কিনতে পাঠাতো তখন চারপাশ দেখার সময় পেত না, কিন্তু এখন দেখে বাজারটা বেশ ভালো আর আনন্দময় লাগে। জুলিয়াস খুশি হয় এটা শুনে। সে বলে প্রতিবার এখানে এলে তার ইচ্ছে হতো স্কারলেটও যেন এই জায়গায় দেখে। স্কারলেট ভাবে সে কি শুধু তাকে ঘুরিয়ে দেখানোর জন্যই সঙ্গে এসেছে। যদি সোজাসুজি বলতো তাহলে সে এতটা বিরক্ত হতো না। হঠাৎ জুলিয়াস একা একা বলতে শুরু করে। সে বলে সে একঘেয়েমি সহ্য করতে পারে না। ছোটবেলা থেকে তার আগ্রহ ছিল অদ্ভুত আর বিকৃত জিনিসে। তার চারপাশে সব সময় বোকা নোবেলরা ঘিরে থাকতো। তারা সবাই তার মন জিততে চাইতো, তাই তাকে তাদের সামনে অভিনয় করে যেতে হতো। কিন্তু তারপর সে স্কারলেটকে দেখে যে তার প্রতি একটুও আগ্রহী ছিল না। তার উপর সে দেখেছিল তার ছোট ভাই স্কারলেটকে বুলিং করছে, তাই সে তার সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেয়। সে বলেছিল কাইল যদি তাকে ভয় দেখায় তাহলে সে তার বাবার কাছে অভিযোগ করতে পারে। কিন্তু স্কারলেট এক অদ্ভুত হাসি দিয়েছিল। সে বলেছিল ভালোই মজা করলা।
সেই মুহূর্তেই স্কারলেট পুরোপুরি তার মনোযোগ কেড়ে নেয়। তারপর থেকে সে কখনো তাকে মনে করা বন্ধ করেনি। সে আবারও বলে দুনিয়ার বেশিরভাগ জিনিস তার কাছে বিরক্তিকর, কিন্তু সে একঘেয়েমি ঘৃণা করে। তাই সে নিজের চারপাশে আকর্ষণীয় জিনিস রাখতে চায়। আর এখন তার কাছে সবচেয়ে আকর্ষণীয় মানুষ হলো স্কারলেট। এই বলে সে হঠাৎ এগিয়ে এসে তার গালে চুমু খায়। স্কারলেট হতবাক হয়ে যায়। জুলিয়াস বলে সে তাকে পছন্দ করে আর সে তার কাছে খুবই প্রিয়। সেই রাতেই ঘরে একা বসে স্কারলেট এখনো বিশ্বাস করতে পারে না কি ঘটেছিল। সে বিছানায় লুটিয়ে পড়ে, ভাবতে থাকে চুমুটাও কি প্রিন্সের আরেকটা টেস্ট ছিল। পরের দিন স্কারলেট আবার জথানের সঙ্গে দেখা করতে যায়। সে বলে নানাকাকে তার হাতে তুলে দেবে, কিন্তু তাকে প্রতিশ্রুতি রাখতে হবে। আমি রাজি, তবে তার আগে প্রমাণ চাই ডাসটা সত্যি বিস্ট ফগ কিনা। তাহলে আপনি কি আমাকে বিশ্বাস করেন না? পণ্য নেওয়ার আগে যাচাই করা, এটাই আমার নিয়ম। স্কারলেট নানাকাকে রূপ বদলাতে বলে। সে সঙ্গে সঙ্গে বিড়াল, কুকুর, যে জাতেরই হোক সে প্রাণীতে রূপ নেয়। জথান সেটা দেখে আনন্দিত হয়। ঠিক তখনই ঘরে ঢুকে এক বিশাল দেহি লোক। তার নিচে চোয়াল থেকে বেরিয়ে আছে বড় বড় দাস। সে স্কারলেটের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে আজকে যাকে নেওয়া হবে সে কি এই দাস? জথান বলে স্কারলেট তাদের ক্রেতা, তার সঙ্গে থাকা বিস্ট ফগ তাই দাস। ডোনাভান নামে সেই দাসটা তাকিয়ে থাকে। নানাকা তাকে দেখে স্পষ্টতেই অখুশি। স্কারলেট বুঝতে পারে ডোনাভান অর্ধেক মানুষ অর্ধেক ম্যাজিক বিস্ট। জথান তার দাসের রুট আচরণের জন্য ক্ষমা চায়। তারপর তাকে বলে বিস্ট ফগ তাকে নিয়ে যেতে। বিস্টম্যান দ্রুত রিজেনারেট ক্ষমতার কথা বলে। ডোনাভান উত্তেজিত হয়ে যায়। সে নানাকার গলায় কলার পরায়, তারপর টানতে থাকে, কিন্তু নানাকা প্রতিরোধ করে। এতে সে রেগে যায়। ডোনাভান আঘাত করতে যায়। হঠাৎ স্কারলেট খালি হাতে চাবুক ধরে ফেলে। ডোনাভান রেগে যায়। জথান স্কারলেটকে সতর্ক করে দেয় ডোনাভান সাবেক এই র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার, তাকে হারাতে নাইট ক্যাপ্টেনের মতো শক্তি লাগবে। স্কারলেট জিজ্ঞেস করে এতে কি আসে যায়। জথান বিভ্রান্ত হয়ে বলে সে শুধু তার জন্য চিন্তিত। কিন্তু ডোনাভান ঘোষণা করে এখন আর দেরি নেই। একজন নারী তার অহংকারে আঘাত করেছে, সে তাকে শিক্ষা দেবে। সে চাবুকটা টানতে শুরু করে, কিন্তু স্কারলেটের শক্ত গ্রিপ থেকে একটুকুও সরাতে পারে না। সে আরো জোর লাগায়। জথান তাকে থামতে বলে। সে বলে মজা করা বন্ধ করো, এত ওজনের পার্থক্য একটা মেয়ে কোনোভাবে জিততে পারে না। ডোনাভান জবাব দেয় সে সত্যি সর্বোচ্চ চেষ্টা করছে। তখন স্কারলেট জথানকে জিজ্ঞেস করে ডোনাভানকেও কি নিলামে তোলা হবে? জথান বলে না, সে তাকে নিজের ব্যক্তিগত দেহরক্ষী রাখবে আর অন্য দাসের প্রশিক্ষক হিসেবেও ব্যবহার করবে। এটা স্কারলেটের জন্য ভালো খবর, মানে তাকে আঘাত করলে তার বাজার দর কমে যাওয়ার চিন্তা করতে হবে না। হঠাৎই স্কারলেট ডোনাভানকে আকাশে ছুঁড়ে ফেলে, তারপর এক ঘুষিতে তাকে এত উপরে পাঠায় যেন আকাশ ছুঁয়ে ফেলবে। জথান বিস্ময়ে হতবাক, কিন্তু স্কারলেট তার দিকে ফিরেও তাকায় না। সে নানাকার কাছে যায়, তার গলার কলার খুলে দেখে সে রক্তাক্ত। সে হিলিং ম্যাজিক দিয়ে তার ক্ষত সারায়, তাকে জড়িয়ে ধরে বলে সে শীঘ্রই ফিরে আসবে, ততদিন এখনকার কষ্ট সহ করতে হবে। এরপর স্কারলেট ভাঙা জানালার কথা তোলে। জথান বলে মেরামত করার জন্য তাকে কিছু দিতে হবে না, উল্টো সে তাকে ধন্যবাদ জানায়, কারণ ডোনাভানকে শাসন করতে সে নিজেই সবসময় ব্যর্থ হয়। ইনে ফিরে স্কারলেট দেখে দরজার সামনে পরিচিত এক ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে। সেখান থেকে তার ভাই নেমে আসে। সে ভীষণ রেগে ফুঁসছে। সে বলে রাজধানীতে পৌঁছালে সে সব শুনবে। স্কারলেট জুলিয়াসকে দেখে। স্কারলেট মনে মনে তাকে গাল দেয়, একজন অকর্ম প্রিন্স যে তার ভাইকে কিছুই বোঝাতে পারেনি। রাজধানীতে পৌঁছে লিওনার্দো চা টেবিলে বসে মদ খেতে শুরু করে। তোমাদের কি একটুকু বুদ্ধি আছে? এভাবে নিজের জীবন ঝুঁকিতে ফেলো? আমরা দাস নিলামের লোকেশন খুঁজে পেয়েছি, তাই ঝুঁকিটা সার্থক। লিওনার্দো কিছুটা শান্ত হয়। আমিও খোঁজ নিয়েছি। এই নিলাম নিজে আয়োজন করেছে প্রাইম মিনিস্টার গডউইন। স্কারলেট বলে নিলাম 2 দিন পর। এই কথা শুনে লিওনার্দো আবার চিন্তিত হয়ে পড়ে। সে বড় মিশনের পরিকল্পনা করতে শুরু করে। ওইদিকে স্কারলেট চুপচাপ জুলিয়াসের দিকে তাকিয়ে থাকে। সে হেসে জিজ্ঞেস করে সেদিনের মতো অ্যাপেল পাই খেতে চায় কিনা। অকারণে স্কারলেট আবার রেগে যায়। তখন লিওনার্দো তাদের থামিয়ে বলে সে একটা পরিকল্পনা করেছে। প্রথমে সে চায় স্কারলেট বাড়ি ফিরে যাক, কিন্তু স্কারলেট সোজা না বলে দেয় এটাই একমাত্র কাজ যা সে করবে না। লিওনার্দো ভাবে তার একমাত্র উদ্দেশ্য গর্ডনের মুখে ঘুষি মারা, কিন্তু স্কারলেট বলে ব্যাপারটা তার চেয়ে বড়। ছোটবেলা থেকে সে দেখেছে ভালো মানুষ কষ্ট পায় আর দুষ্টু নোবেলরা উন্নতি করে। লোভী আর নীচ লোকেদের সাধারণ নিয়মে শাস্তি দেওয়া যায় না, তাই তাদের নিজের পদ্ধতিতে থামাতে হবে। সে হঠাৎ উঠে দাঁড়ায়, বলে স্বার্থপর আর লোভী নোবেলরাই ঘুষি মারার জন্য সবচেয়ে সন্তোষজনক লক্ষ্য। লিওনার্দো আর জুলিয়াস তার স্বভাবসুলভ প্রতিক্রিয়া দেখায়। স্কারলেট বলে সাধারণ মানুষ নোবেলদের হারাতে পারে না, কিন্তু সে উচ্চপদস্থ ডিউকের মেয়ে, তাই তার কিছু হবে
না। জুলিয়াস তার সঙ্গে একমত হয়। এতে লিওনার্দো আরো বিরক্ত হয়ে উঠে। সে ভয় পায় স্কারলেটের সহিংস স্বভাব তাদের পরিবারের সুনাম নষ্ট করবে। কিন্তু আসল সমস্যা আরো বড়। নিলামে ভ্যানকুইস সাম্রাজ্যের লোকও থাকতে পারে। এই কথা শুনে স্কারলেট আর জুলিয়াস দুজনেই টেনশন করে। ভ্যানকুইস সাম্রাজ্যের সঙ্গে তাদের প্যালেস্টাইন রাজ্যের 300 বছর ধরে দ্বন্দ্ব চলছে। ওরা নির্মম, ওদের কাছে শক্তিই একমাত্র শ্রেষ্ঠ। তাদের শাসন করে শক্তিশালী ড্রাগন রাইডাররা। যদিও সম্প্রতি সময়ে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে, লিওনার্দো নিশ্চিত খবর পেয়েছে ভ্যানকুইস এয়ারফোর্স সম্প্রতি গর্ডিনের সঙ্গে যোগাযোগ করেছে। এদিকে ঠিক একই সময়ে গর্ডিন বৈঠক করছে ভ্যানকুইস এয়ার আর্মির কিছু কর্মকর্তার সঙ্গে। কাইলের পার্টি ভেঙে তাদের পরিকল্পনা নষ্ট করায় সে স্কারলেটের উপর ক্ষিপ্ত। সে সৈন্যদের নির্দেশ দেয় তাকে সরিয়ে দিতে। লাল চুলের এক সৈনিক খুশি মনে মিশন নেয়। সে নিজের ড্রাগনের চড়ে উড়ে যায়। তবে তার ব্যবহার গডউইনের ভালো লাগে না। ঠিক তখনই এক মেয়ে তাকে বলে ড্রাগন রাইডারদের ভুলে যেতে। সে যেন এটা দেখে। সে গডউইনের দিকে এক অদ্ভুত অস্ত্র তাক করে। এই দুনিয়ায় এখনো বন্দুক আবিষ্কার হয়নি, তাই গডউইন বুঝতে পারে না এটা কি। মেয়েটি বলে এটা গডেস পোমিয়ার উপহার। গডউইন নিজের পেন্ডেন্ট বের করে। সে বলে তার কাছেও গডেসের উপহার আছে। এই অদ্ভুত জিনিসটা কিছুই করতে পারবে না। হঠাৎ মেয়েটি পিস্তল দিয়ে একটা ফুলদানি গুলি করে। ফুলদানি মুহূর্তে ভেঙে চুরমার। গর্ডিন বিস্ময়ে হতবাক হয়ে যায়। মেয়েটি আর কেউ নয়, টেরানেজা। সে গর্ডিনকে বলে এই অস্ত্র ব্যবহার করতে। এটা এমন শত্রুকেও মারতে পারে যাকে সবাই ভয় পায়। আসন্ন যুদ্ধে জিততে এটা তার কাজে লাগবে।